নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও উত্তাল সারা দেশ। বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি। ইদানিং ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করব, আপনি প্রশাসন শক্ত করেন, এদের ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। নারী হেনস্থাকারীদের ছাড় দেবে না ডিএমপি। লালমাটিয়া ও শ্যামলী স্কোয়াডের ঘটনায় 2 জন আটক, চলছে মামলার প্রক্রিয়া। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান যদি না চলে তাহলে আমাদের চলতে অনেক কষ্ট হবে। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি। হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা। পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের পরিকল্পনা ইসি। দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিস্ট মাথাচড়ার শঙ্কা বিএনপির। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরে ফিরিয়ে আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা। হবে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি। এবং কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরকারের ঐতিহাসিক চুক্তি। আল সারার নিয়ন্ত্রণে আসবে 46,000 বর্গ কিলোমিটার, জনতার উচ্ছ্বাস। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল রাজধানী সহ সারা দেশ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিএনপিপন্থী শিক্ষকরা। তাইফুর রহমান তুহিনকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার প্রতিবেদন। দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচিতে সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হচ্ছে। মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নির্যাতন, নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেয় তারা। এ সময় জনসম্মুখে ধর্ষকের শাস্তি নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। প্রশাসন যাতে যথেষ্ট ওরকম আইন অবস্থা করে, যাতে দর্শকের সাথে সাথে তাকে গণধোলাই বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই, কঠোর থেকে কঠোরতম ফাঁসি চাই। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা। যে নারী হিজাব পরিধান ব্যতীত তার ব্যক্তি স্বাধীনতায় সে পোশাক পরিধান করে সেই ধরনের নারীদেরকেও কোন রকমের হেনস্থা করানোর তীব্র বিরোধী এবং এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করবে তাদের আমরা শাস্তি দাবি করছি। এছাড়া ধর্ষণ ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে রাজু ভাস্কর্যের পাদদেশে পদযাত্রা পূর্ব সমাবেশ করে শিক্ষার্থীরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শিক্ষার্থীদের কর্মসূচি থেকে কি বলা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে এই সমসাময়িক যে সময়গুলোতে আসলে আমরা দেখছি যে নারীদের প্রতি নারীদের যে ধর্ষণ এবং নারীদের প্রতি যে নিপীড়ন সেটি কিন্তু আসলে বেড়েই চলছে, যার প্রতিবাদে আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু এই শাহবাগে একটা কর্মসূচি পালন করছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমরা যেখানে অংশগ্রহণ করেছে প্রায় 31টি স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা, এবং এখান থেকে তারা কিন্তু স্লোগান জানিয়েছেন এবং এখান থেকে তারা আওয়াজ তুলেছেন যে যাতে করে বাংলাদেশে ধর্ষণ চিরতরে নির্মূল হয় সে লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে আসলে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি তো যদি দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু আসলে বিভিন্ন যে কলেজ রয়েছে, প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা অবস্থান করে তারা দাবি তুলছেন যে আসলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এই মুহূর্তে আন্দোলনরত কিছু শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আসলে কেন আন্দোলন করছেন এবং আপনাদের সামনে কর্মসূচি কি আছে। আপনারা দেখতেই
দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেটি খুবই নর্মালাইজড হয়ে যাচ্ছে। আমাদের কোনো বোনরা নিরাপত্তা পাচ্ছে না। বাংলাদেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করার পরেও বা কিছু গাফিলতির কারণে সেটা হচ্ছে না এবং আমাদের সর্বপ্রধান দাবি হচ্ছে দর্শককে জনসম্মুখে মৃত্যুদণ্ড করা আর 30 কার্য দিবসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করা। যা যদি দর্শকদেরকে ফাঁসি দেওয়া হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয় তাহলে হয়তো আস্তে আস্তে বাংলাদেশ থেকে দর্শনের যে ইয়েটা রয়েছে সেটা ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো দর্শক কোনো মা বোনের দিকে তাকানোর আগে 100 বার চিন্তা করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি দিয়েছেন, তারপরে আসলে কি করবেন? আমরা হচ্ছে আপনারা দেখতে পেরেছেন গতকাল বিভিন্ন নিউজ মাধ্যমে এসেছে, আমরা হচ্ছে শাহবাগে অবস্থান কর্মসূচি করার ঘোষণা করেছিলাম এবং ব্লকেডের চিন্তা ভাবনা করেছিলাম, বাট জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা সেটি ক্যান্সেল করি এবং হচ্ছে আমরা বর্তমানে জাদুঘরের সামনে অবস্থান করছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইন মন্ত্রণালয়ের কাছে অলরেডি আমাদের কিছু লিখিত প্রতিনিধি গিয়েছে এবং আমরা 1:30টার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দাবিগুলো জানিয়ে দিয়েছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের দাবিগুলো মানার আশ্বাস দেন আমরা ঘরে ফিরে যাব এবং টেবিলে বসবো আবার, এবং তারা যদি সেগুলো দ্রুত এর ব্যবস্থা না নেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রত্যেক দিন। শুনছিলেন যে আসলে এই যে তাদের যে আন্দোলন তারা এখানে কিন্তু অংশ নিয়েছে, প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা ন্যায় বিচারের যাতে এই ধর্ষণকারীরা যারা ধর্ষণের শিকার হয়েছেন তারা যাতে ন্যায় বিচার পান এবং বাংলাদেশ থেকে আসলে এই ধর্ষণের মতো যে ন্যাক্কার যে ঘটনাগুলো সেটি যাতে চিরতরে নির্মূল হয়ে যায় সে লক্ষ্যেই কিন্তু আসলে কঠোর আইন এবং আইনের প্রয়োগ তারা কিন্তু দাবি করছেন। তো এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজশাহী, শরীয়তপুর, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং ধর্ষণের যে প্রচারটা তার মিডিয়াতে পত্রপত্রিকায় তার বারবার চলে আসুক, বারবার তার নাম আসুক, জনগণ দেখুক যে কেউ ধর্ষণ করে। এছাড়া একই দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী রায় কার্যকরের মধ্য দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলা শরীয়তপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে প্রধান শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করব আপনি প্রশাসন শক্ত করেন এবং দেশকে অত্যন্ত শৃঙ্খলিতভাবে চালানোর চেষ্টা করেন, কারণ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নোয়াখালীতেও একই ইস্যুতে মিছিল সমাবেশ হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিভিন্ন মেডিকেল কলেজ, ইন্টার্ন হাসপাতালের চিকিৎসকরা। হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও 5 দফা দাবিতে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুর 12টার দিকে কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভ ও সেবা বন্ধ করায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শাটডাউন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যার একটি যৌক্তিক সমাধান জরুরি।
এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া বন্ধ করতে হবে। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা। আপনার যদি ডাক্তার হওয়ার শখ জাগে, আপনারা যদি ডাক্তারি করতে চান, তাহলে আপনাকে আমরা যে পাইপলাইনের মাধ্যমে এসেছি আপনাকে সেই পদ্ধতিতে আসতে হবে। স্পষ্ট বিধান আছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি অর্জন ব্যতীত কোনো কেউ ডাক্তার লিখতে পারবে না। তো তাহলে এখানে তো আর এখানে এই রায়টা পিছনে কোনো দরকারই ছিল না। আমরা চাই আগামীকাল রায়টি আমাদের পক্ষে আসুক, আমাদের 5 দফা যৌক্তিক দাবিটা মেনে নেওয়া হোক। আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লম্বা সময়ের জন্য সঠিক রাস্তায় আসুক। প্রায় 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। এর আগে বকেয়া বেতন ও কারখানা শ্রমিকদের মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে যৌথ বাহিনীর উদ্যোগে স্বাভাবিক হয় পরিস্থিতি। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। গেল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গ্লোবাল অ্যাপারেলস নামের একটি কারখানায় শ্রমিকদের মারধর করে কর্তৃপক্ষ। এর জেরে কারখানার ভেতর আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে বিষয়টির মীমাংসা হলেও কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাই কারখানা খোলার দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এই আন্দোলনে আশেপাশের আরও 15টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। সকাল 8টায় শ্রমিকেরা মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে 10টার দিকে তারা মহাসড়ক ছেড়ে আশেপাশে সরে যান। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের 1 মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সকাল 7টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন তারা। ঈদের আগে যদি কোনো কারখানা বন্ধ করে দেয় তাহলে আমার মনে হয় না আমরা যারা সাধারণ শ্রমিক আছি, সাধারণ জনগণ আছি, সুস্থ শরীর নিয়ে সুস্থতার মতন আমরা ঈদ উদযাপন করতে পারবো। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমরা যেন সামনে পবিত্র ঈদ উল ফিতর, আমরা যেন বউ বাচ্চা নিয়ে, আমরা যেন শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ, আমরা যেন সুন্দরভাবে ঈদ করতে পারি। ঈদের জন্য বোনাস এবং বেতন যেন আমরা ঠিকমতো পাই। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যৌথ বাহিনীর উদ্যোগে সকাল 11টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এছাড়াও গাজীপুরের কড্ডায় বিক্ষোভ করেন শ্রমিকরা। অবরোধ করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। পরে দুপুর 1টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার 46তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির নেতারা। ছাত্রদের নতুন দলের উদ্দেশ্যে নেতারা বলেন, যারা 71 মানে না তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মশিউর রহমানের রাজনীতিকে ধারণ করলে ফ্যাসিবাদ ও বিদেশি শক্তিকে রুখে দেওয়া যাবে। আজকে মশিউর রহমান জাদু ভাইও নাই, শহীদ জিয়া রহমান নাই, কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা রুখতে পারবো। আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আর তাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিবেন তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশে একটি স্বস্তি ফিরে আসবে। নয় পতিত সরকার ফ্যাসিস্ট যারা, তাদের দোষর হিসাবে আপনারা আগামী দিনে
মানুষের কাছে চিহ্নিত হবেন, কারণ আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন। তাদের পুনঃপ্রতিষ্ঠিত হওয়া দেশে অবনতিশীল ঘটনার জন্য আপনারা দায়ী থাকবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধকে না মানায় জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই নতুন দলের নেতাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ব্রিফ করছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং দমনকৃত কর্মীর সংখ্যা হচ্ছে 2995। অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের অর্থের পরিমাণ হচ্ছে 50,16,62,500। স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড স্বত্বাধিকারী জনাব নিজামউদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য, ফেনী 2, এবং তার সাথে আরও 5 জন আসামি রয়েছেন। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে 6,657 এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 111,50,47,500। বিনিময় ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব আব্দুস সুবহান ভূঁইয়া, 14 গ্রাম উপজেলা চেয়ারম্যান, এবং তার স্ত্রী তাসলিমা আক্তার। কর্মীর সংখ্যা হচ্ছে এখানে 5,458 এবং অতিরিক্ত অর্থের পরিমাণ হচ্ছে আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 91,42,15,000। 5M ইন্টারন্যাশনাল লিমিটেড স্বত্বাধিকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য, ফেনী 3, এবং অন্যান্য 4 জন। কর্মীর সংখ্যা এখানে 7,124, টাকার পরিমাণ 119,32,70,000। মেসার্স ইউনিক স্টার্ন প্রাইভেট লিমিটেড জনাব মোহাম্মদ নূর আলী, নাসির উদ্দিন আহমেদ, জনাব খন্দকার শওকত হোসেন সহ 5 জন। টাকার কর্মীর সংখ্যা হচ্ছে 3,788 এবং টাকার পরিমাণ 63,44,90,000। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং তার স্ত্রী লুৎফুর নেসা শেলি। কর্মীর সংখ্যা 7,787, অর্থের পরিমাণ 130,43,22,500। ব্রিফ করছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর নয়, তাই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, প্রবাসীরা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হলে গণতন্ত্র আরও মজবুত হবে। এই ছিমিলের সহায়তায় মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রায় 1,20,00,000 বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকে, যাদের বড় অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসীদের ভোটদানের জন্য ইতিমধ্যে প্রক্সি ভোট সহ মোট 3টি প্রস্তাবের সুপারিশ করা হয়েছে। ভোটদানের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। যে ওয়ার্কশপটা হবে আগামী 7 এবং 8 এপ্রিলের মধ্যে, নির্দিষ্ট ডেটটা হয়তো আজকালকের মধ্যে আমরা ফাইনাল করব। নির্বাচন কমিশনার বলেন, প্রক্সি ভোটিং চালুর জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপ দিয়ে প্রবাসীরা নিবন্ধন করে নির্ধারিত নমিনির মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। প্রবাসী যারা গিয়েছেন তারা তো কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতিমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। বিদ্যমান পোস্টাল ব্যালট সিস্টেম অচল। এই পদ্ধতিতে বিদেশ থেকে একটি ভোটও কাস্ট হয়নি বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের 7টি প্লট ফ্ল্যাট জব্দ সহ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ এবং বোন শেখ রেহানা সিদ্দিকের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। মঙ্গলবার দুদকের এ তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফ্রিজ করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমিসহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে BFIEU। দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষার আড়ালে পাচার হওয়া অর্থের বিষয়টিও তদন্ত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। যতটা আনা যায় সে কার্যক্রম চলছে। অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্তত কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসুক। এবং অনেক সময় দেখা যায় যে একদম আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলে হয়তো আমরা আনতে পারবো। নারীর প্রতি সহিংসতা হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর লালমাটিয়া ও শ্যামলী স্কয়ারে নারী হেনস্থার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। তাইফুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন তন্ত্রা তারণ্য। সম্প্রতি সময়ে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। গত 1 মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর থানার লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে 2 তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে গোলাম মুস্তাকিম রিন্টু নামে এক যুবক। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতার অভিযোগে রাসেল হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন। এদিকে বনানী থানার চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাক চাপায় 2 পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পলাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11 মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এই 3 ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এসডিজি বাস্তবায়নে ব্যক্তি খাতের সহায়তা জরুরি মনে করেন বিশেষজ্ঞরা। লক্ষ্য অর্জনে অনেক ফান্ড থাকলেও মানদণ্ড ঠিক না থাকায় তা পাওয়া কঠিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় এসডিজি রিপোর্ট VNR 2025 ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা বিষয়ক আলোচনায় এসব কথা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের অলমোস্ট সবগুলো পোশাক কারখানা সেফটি এন্ড সিকিউরিটির দিক থেকে টপ ক্লাস এবং আমি পার্সোনালি বিশ্বাস করি এইখানেও বাংলাদেশ পৃথিবীর যে কোনো পোশাক উৎপাদনকারী দেশের সঙ্গে কম্পিট করতে পারে এবং মোস্ট লাইকলি আমরা আসলে মানে সিম্পলি দ্য নাম্বার 1, কিন্তু এগেইন এইটার মানে ইন্টারন্যাশনাল মানে রিকগনিশনটা ওইভাবে মার্কেটে আসে নাই।
এবছর সর্বনিম্ন 110 ও সর্বোচ্চ 2805 টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভা শেষে এই তথ্য জানান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক। জানান, দেশের বিভিন্ন বাজার থেকে প্রাপ্ত গম, আটা, যব, খেজুর ও পনিরের দাম বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি নিজ এলাকার স্থানীয় বাজার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করে তাতেও কোনো সমস্যা হবে না। মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা ও পাইকারি স্থানীয় বাজার দর যাচাই করে সাদাকাতুল ফিতরের হার নিম্নরূপে নির্ধারণ করা হলো। সর্বনিম্ন বলতে গমের হিসাবটা গম আটার হিসাবে করলে সর্বনিম্ন হবে সেটা 110 টাকা, আর পনিরেরটা সর্বোচ্চ হয় সেটা হলো 2805 টাকা। বাকি স্থানীয় বাজার দর হিসাবে যদি কেউ আদায় করে তার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের 3 ঘন্টার প্রচেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন। তিনি জানান, খবর পেয়ে প্রথমে সাভার ও ট্যানারি ফাঁড়ি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হয় আশেপাশের স্টেশন থেকে আরও 5 ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা 10:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলীর পাশে কল্যাণপুর, সেই স্টেশনে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। তারপর আমাদের আশেপাশের 5টা স্টেশন থেকে আমাদের মোট 9টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে। আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফরমারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি। পরবর্তীতে 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।